রাত ১২টা। আলমারি খুলে সেই দিন যত্নে লুকিয়ে রাখা ডায়েরিটা বের করে তেজু। ৩ বছর আগে পেয়েছিল সেটা। হাত কাঁপছে, আস্তে করে প্রথম পৃষ্ঠা উল্টায়। গুটিসুটি হাতের লেখা দেখে চোখ ঝাপসা হয়ে যায়। টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। সঙ্গে সঙ্গে মিশে যায় সাদা কালির সাথে। ধীর গলায় পড়তে শুরু করে আব্বুর হাতের লেখা সেই ১০ বছর আগের কথাগুলো। আমার প্রিন্সেস, আব্বুর উপর অনেক রাগ করছিস তাই না? এই যে গত ১৪ দিন ধরে তোর কোনো খেয়াল রাখতে পারছি না, নিজেকে নিয়ে ব্যস্ত আছি। কিন্তু প্রিন্সেস, বিশ্বাস কর, এখানে তোর বীরপুরুষটা কোনো দোষ নেই। জানিস, হঠাৎ করে শরীরটা ভীষণ রকম খারাপ লাগছে। মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে। তোর আম্মু আমাকে ডাকছে। আজ ভীষণ করে লিখতে ইচ্ছে করলো, কারণ মনে হচ্ছে আমার সময় শেষ। তাই সবটা জানিয়ে যাচ্ছি। এই যে নিচে একটা রাজপ্রাসাদের মতো বাড়ির ছবি আঁকালাম বাবার কাঁচা হাতে। ঠিক এমন একটা বাড়ি তোর হবে। এইটুকু পড়ে তেজু থেমে যায়। গভীর রাতে নিঃশ্বাস টেনে নেয়। ছোট হাতে আঁকা সেই বাড়িটার নিচের লেখা, প্রিন্সেস বাবারা তো মেয়েকে বিয়ের সময় স্বর্ণ ফার্নিচার দেয়। আমি তোকে দিলাম একটা বাড়ি, যাতে কেউ বলতে না পারে আমার মেয়ে নিজের বাড়ি নেই। তোর আম্মু আর আমি তোর ৩ বছর বয়সে এই বাড়িটা কাজ শুরু করেছি। নাম দিয়েছি তেজু মঞ্জিল। এখন সেটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু কেউ জানে না এটা আসল মালিক কে। এটা তোর একদম নিজের বাড়ি। ১৮ বছর হলে এটা তোর নামে হবে। আমি তোর আঙ্কেল আজিজের কাছে উইল করে রেখে গেছি। পৃষ্ঠাটা পড়া শেষ হতেই বুক ভারী হয়ে আসে। মনে হয় আব্বু আরও কিছু লিখতে চেয়েছিল, কিন্তু পারেনি হয়তো। সেই সময়টা আর পায়নি। এইবার পরের পৃষ্ঠা উল্টায়। সেই পৃষ্ঠায় লেখাগুলো আব্বুর নামে মনে হলেও হাতের লেখা কেমন ভিন্ন লাগে। সন্দেহ জাগে, আবার মনে প্রশ্ন জাগে। আব্বুর পার্সোনাল ডায়েরিতে আব্বু ছাড়া কি লিখবে? পড়তে শুরু করে সেই পেজের পড়াগুলো। প্রিন্সেসের আগে পৃষ্ঠায় অনেক কিছু বলতে গিয়ে পারেনি। এখন হাতে সময় কম, তবুও লিখছি। যদি কখনো এই ডায়েরি তোর হাতে আসে, জানতে পারবি তেজ মঞ্জিল ছাড়া আমার যত সম্পত্তি আছে সব তোর নামে হবে। আর সেটাই তোর জীবনে কাল হয়ে দাঁড়াবে। তোর ওপর অনেক খারাপ লোকের দৃষ্টি আছে। নিজের মতো করে তৈরি হ, যেদিন যেন তাদের সাথে লড়তে পারিস। জীবনে কখনো ভেঙে পড়বি না। তোর আড়াল থেকে কেউ তোকে আগলে রাখবে সবসময়। দুঃখের পর সুখ আসে, এই বিশ্বাস ধরে রাখবি সবসময়। লেখা শেষ হতেই তেজুর চোখ মুছছে, ডায়েরিটা বন্ধ করে রাখে। বুকের ভেতর অদ্ভুত শক্তি জন্মায়। সব বের করব আমি। তার আগে নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। মনে মনে বলে, চোখ রক্তলাল হয়ে ওঠে। এই মুহূর্তে কেউ দেখলে বিশ্বাসই করবে না এটাই সেই তেজু, যার দৃষ্টি ছিল সবসময় নরম কোমল। অথচ এখন সেই চোখে তার ছিটে ফোঁটাও নেই। ডায়েরিটা যেমন নিয়েছিল তেমন নিঃশব্দে আলমারিতে রেখে দেয়। কাজ শেষ করে বেলকনিতে চলে আসে। চারিপাশ সতর্ক দৃষ্টি বুলিয়ে নেয়। সব দিকে ভালো করে তাকিয়ে আস্তে ধীরে বারান্দার দিকে পাইপ বেয়ে নেমে যায়, যেন এটা তার বাম হাতের খেলা। বাগানে ২৪ থেকে ২৫ বছরে একজন মেয়ে অপেক্ষা করছে তেজুর জন্য। নিচে নেমে মেয়েটাকে নিয়ে দেওয়াল পকেটে চলে যায়। এই কাজটা সে বিগত ৩ বছর ধরে করছে, যা আজ পর্যন্ত একটা কাকপক্ষীও জানে না। রিহান নিজে বারান্দা থেকে সব কিছু দেখে। ঠোঁটের কোণে খুলে যাওয়া রহস্যময় হাসি। তেজুর সাথে থাকা মেয়েটা তেজুর চোখ এড়িয়ে রিহানের উদ্দেশ্যে বাম হাতে বুড়ো আঙুল দিয়ে ডান দেখায়, যার অর্থ রিহান ছাড়া আর কেউ জানে না। আকাশের দিকে তাকিয়ে উদাস স্বরে বলে ওঠে, কি নিখুঁত হাতে নিজের ধ্বংস করে তৈরি করেছিস।
রিহান রিহান রুমের বাইরে থেকে বাবার হঠাৎ চিৎকার শুনে রিহান চমকে ওঠে। বেলকনি থেকে ধীরে ধীরে ভেসে আসে। এই সময়ে আব্বু তার রুমে কেন? দরজার কাছে গিয়ে খুলতেই দেখে অব্রু দাঁড়িয়ে আছে, মুখে কঠোর গাম্ভীর্য। রিহান কিছু না বলে সরে দাঁড়ায়, আব্বুকে ভেতরে আসার সুযোগ দেয়। রিহান, এইগুলো কি হচ্ছে? তুই কি করছিস এসব? তাই না, কি করছি? রিহান অনাগ্রহে নিয়ে বলে, চোখে মুখে ক্লান্তির ছাপ। জেনেও না জেনে ভাব করবি না রিহান। তেজু হঠাৎ এমন কেন হলো? এমন তো হওয়ার কথা ছিল না। অভ্রু ভারী কণ্ঠ বলে ওঠে, গলার বাজে সন্দেহ স্বর। রিহান তাকায়, স্পষ্ট দেখতে পাচ্ছে আব্বুর মুখে দুশ্চিন্তার ছাপ। ঠোঁটের কোণে হালকা হাসি বুলিয়ে বলে ওঠে রিহান, কেমন হওয়ার কথা ছিল? ও ভীতু ছিল, সমস্যা? চোখ তুলে কথা বলতে না, এখন চোখে চোখে রেখে কথা বলছে। শরীরে ভয়ের ছিটিফোঁটাও নেই। আব্বুর অর্ধেক কথা রিহান হেসে ফেলে। খুব চেষ্টা করেছে নিজেকে নিয়ন্ত্রণে রেখে অদ্র আলোয় আব্বুর মুখে রিলেশনটার উপভোগ করার, রিকোয়েস্টটার উপভোগ করার। তাতে আমি কি করব? হয়তো তোমাদের আঘাতে শক্ত হয়ে গেছে। এখন সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে। অব্রুর মুখে গম্ভীর হয়ে যায়, চোখে ভাজে ভাজে চিন্তার ছায়া। মেনে নিলাম আঘাতে শক্ত হয়েছে, কিন্তু জায়গা, সম্পত্তি, ব্যবসা এইসব বিষয়ে ও কিভাবে জানলো? কিভাবে এত কিছু বোঝেও? ওর তো বোঝার কথা না। 18 বছর পর সম্পত্তি সব ওর হবে, এটা আজকে জানার কথা। অথচ ওর কথাবার্তা, চলচলনে বোঝা যায় এইগুলো ও অনেক আগে থেকেই জানে। আর সেই আনোয়ারি নিজেকে এমনভাবে তৈরি করেছে। অভ্রু কণ্ঠে একরাশ আকাঙ্ক্ষা, যেন ভবিষ্যতে অন্ধকারে গন্ধ পেয়ে গেছে। রিহান আশ্বাস দেয়, ভয় পাচ্ছ? এমন রূপে ভয়ের কিছুই নেই, আমি আছি তো। টেস্ট ততটাই এগোবে যতটা আমি চাইব। রিহানের কণ্ঠে ঠাট্টা, আত্মবিশ্বাস, যেন এক দৃষ্টি নিয়ন্ত্রণে জাল সে নিজেই ছুঁড়ে রেখেছে। অভ্র কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ছেলেকে দেখে। ছেলের কথা ধরন বুঝছে না। কথা ঘুরিয়ে প্রশ্ন করে, তুই যে হঠাৎ ওর প্রতি এত উদার হচ্ছিস, ওর খেয়াল রাখছিস, এত তোর ওর বিপদ হবে ইচ্ছে করে করছিস নাকি? রিহান ঠোঁটের কোণে হাসি টেনে জবাব দেয়, ও নিজে খেয়াল রাখতে পারে আব্বু, সেটা কাল সকাল থেকে আরো বেশি করে বুঝবে। না পারলে আমি আছি তো। একটু আগেই তুমি তো নিজেই বললে ওর মাঝে ভয়ের ছিটেফোঁটাও নেই। তাহলে ভয় কিসের? অভ্র চোখের রাগে আগুনে জ্বলে ওঠে। গর্জন করে রিহানের উদ্দেশ্যে বলে ওঠে, এইখানে আমার ভয় রিহান, কসম, আমার অর্থে আঘাত লাগলে আমি কিন্তু ছেড়ে দেব না। আব্বুর কথায় রিহান ভয় পায় না, নীরব থাকে কিছুক্ষণ, ঠোঁট চেপে হালকা হেসে পকেটে এক হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে চুলের আঙুল চালায়। আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, হবে না, সেফ থাকবে। বলছি না আমি, যা চাই ততটুকুই প্রকাশ পাবে, কারো কিছু হবে না। আব্বু, একটা কথা বলি। রিহান অনুরোধে মৃদু সুরে তুলে প্রশ্ন করে। অভ্র তাকায়, চেহারা স্পষ্ট কৌতূহল। কি? সংসার করতে দাও না আমাকে? অনেক তো সহ্য করেছি, ওদের আটকাও না। তুমিও তো থেমে যাও। আমার বড্ড লোভ ওর সঙ্গে সংসার করার। অভ্রুর মুখ শক্ত হয়ে যায়, ঠোঁটের কোণে অমেক তিক্ত হাসি বুলিয়ে বলে, ওকে তাহলে আমি যা চাই তাই দিয়ে দে। এটা সম্ভব না আব্বু, এটা করলে ও আরও দূরে চলে যাবে আমার থেকে। এমনিতেই ভুলের অভাব নেই। অভ্রু নির্দয় সুরে বলে, আমিও পারবো না তাতে আটকাতে। আর তুই ভালো করে জানিস আমি যেটা চাই সেটা পেয়ে ছাড়ি। তুই নিজের কথা না রাখলে আমিও নিজের সিদ্ধান্তের অটল থাকবো। জাস্ট সময়ের অপেক্ষা। তোকে লাগবে না, নিজের উদ্দেশ্য নিজে ঠিক সফল হবে। রিহানের কপালে ভাঁজ পড়ে, রাগে নিজে চুল টেনে ধরে, নিঃশব্দে দাঁত চেপে ফেলে। সে সময় আমি কখনো আসতে দিব না আব্বু। ওর শরীরে একটা পোকা আমি পড়তে দিব না।
তোমার কথা রাখার মতো না। তুমি আমাকে ঠকিয়ে বীরকে নিজের জালে ফাঁসিয়েছ। কি লাভ হলো? তেজ ওকে ভালোবাসেনি, উল্টো বীর তোমার প্ল্যান ফ্লপ করে দিল। বেচারা নিজেও ফেঁসে গেল। আফসোস। কি মনে করেছো আমি জানি না এইসব? সব জানি আমি। এত কিছুর পরও কিভাবে আশা করো আমার থেকে? দেখে নিও, দিন শেষে তেজ আমার হবে। আমাকে ভালোবেসে আমার সাথে সংসার করবে। অভু করে হেসে ওঠে। ও তোর সঙ্গে কখনো সংসার করবে না, তোকে কখনো মেনে নেবে না। সে জায়গাটা তুই নিজেই ব্লক করে দিয়েছিস। রিহানের একরাশ জেদ নিয়ে বলে, সো হোয়াট? নিজ ইচ্ছায় মেনে না নিলে জোর করে রাখবো, তাও থাকতে হবে আমার সঙ্গে সারা জীবন। তোমাকে বলার আছে বলেছিস, বিশ্বাস নষ্ট করে ফেলেছ আমার। উল্টোপাল্টা কিছু বলে আমিও ছাড়বো না। অভ্র এবার কিছু বলে না, মুখে তৃপ্তি হাসি নিয়ে সরে যায়। রিহান তাকিয়ে থাকে দরজার দিকে, তারপর ধীরে ধীরে ওয়াশরুমে চলে যায়। কাল সকালে তাকে যেতে হবে জঙ্গলবাড়িতে, সেখানে অনেক টাকার ডিল করা আছে। একটা বিশাল বাড়ি, খোলামেলা বাগানে দাঁড়িয়ে আছে তেজু। পরনে কালো জ্যাকেট, কালো প্যান্ট, পায়ের কালো বুট, চুলগুলো উঁচু করে ঝুঁটি করে বাঁধা, হাতে গান। তীক্ষ্ণ চোখে নিশানা নিয়ে তাকিয়ে আছে সামনে অনেক দূরে একজন গার্ডের মাথায় রাখা আছে একটা আপেল। তেজুর চোখ সোজা করে নিশানা ঠিক করে। চোখে নেই একটুও কাঁপুনি, নেই ভয়, আছে শুধু দৃঢ়তা। ধীরে নিঃশ্বাস নিয়ে ট্রিগার টানে। মুহূর্তের মাঝে একটা তীক্ষ্ণ শব্দে গুলি ছুড়ে যায়। সঙ্গে সঙ্গে আপেলটা ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। চারদিকে করতালিতে ফেটে পড়ে। গার্ডরা আনন্দে চিৎকার দেয়। তাকায় সেই দিনের চিৎকারের শব্দ। সঙ্গে সঙ্গে সবাই মাথা উঁচু করে নেয়। ওয়াও, তেজু একদম ঠিকঠাক। তোমার নিশানা একদম পারফেক্ট, কোনো ভুল নেই। জেসির কথা তেজু ঠোঁটে হালকা বাঁকা হাসি বুলিয়ে গান পকেটে ঢুকিয়ে নেয়। জীবনে ভুল থাকলে চলে না জেসি আপু, থাকলেও সেটা শুদ্ধ করে নিতে হয়। আমি অনেক আগে ঠিক করে নিয়েছি, তাই ভুল হওয়ার চান্সও নেই। কণ্ঠের কঠোরতা মিশিয়ে তেজু বলে, এই কথাটা পেছনে আছে এক দীর্ঘ যন্ত্রণার ইতিহাস। জেসির মাথা নাড়ায়, বাকিটা ও সয়ে জানায়। তেজুর সামনে তাকায়। সব মেয়ে গার্ড তাদের মাঝে থেকেও একজনকে হাত ইশারা করে ডাকে, যাকে সে কিছু খুঁজে বের করতে বলেছিল। ইশারা পেয়ে মেয়েটির কাছে এসে সামান্য ঝুঁকে দাঁড়ায়। জি ম্যাম, বলুন। খুঁজে নিয়েছো? কি তাদের পরিচয়? তেজুর বরফ শীতল কণ্ঠে প্রশ্নটা করে, গলায় স্পষ্ট একদম চাপা উত্তেজনা। মেয়েটা ভয়ে ঢুক গেলে কণ্ঠ শুকিয়ে গেছে। ভয় পায়, কারণ জানে এই খবর শুনে ম্যাম রেগে যেতে যাবে। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ম্যাম, ইফাত সরকার আর ইমাদ সরকার, ওনারা সম্পর্কে আপনার চাচা। আপনার বাবা আগে মায়ের সন্তান। আপনারা বাবা মায়ের নাম ইশতিয়াক চৌধুরী। তিনি আমেরিকায় ছিল 51 বছর আগে। এখানে বাংলাদেশে জিহাদ সরকারের সাথে বিয়ে হয়। আপনি জানলে অবাক হবেন, ইশতিয়াক চৌধুরী আপনার বর্তমান দাদি, মানে কাসফিয়া চৌধুরী, নিজ আপনার আপন বোন। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই গার্ড মেয়েটা মাথা নিচু করে নেয়। তেজুর কানে বারবার বাজতে, আপনার বর্তমান দাদি মানে কাসফিয়া চৌধুরী নিজ আপন বোন। তেজু মনে হয় পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেছে। চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে ওঠে, মাথার ভেতর যেন একটা ঝড় বয়ে যায়। দাদু কখনো বলেনি কেন এসব? তাহলে কি দাদু তাকে ঠকিয়েছে, সব কিছু গোপন করেছে ইচ্ছে করেই? সেই জন্য একটু আগেই পার্টিতে ইফাত সরকার আর ইমাদ সরকারের দিকে এইভাবে তাকিয়েছিল। সব ভেবে চোখের ক্ষোভ জমে ওঠে, কিন্তু সে নিজেকে
সামলে নেয়। দুর্বল হওয়া তার মানায় না এখন। সে 7 জন ব্যক্তির মৃত্যু না দেখা পর্যন্ত দুর্বল হওয়া তাকে মানায় না। সবাইকে খুঁজে বের করে। তার জীবনের সুখ কেড়ে নেওয়া মানুষগুলোকে ঠিক সেইভাবে কষ্ট দেবে যেভাবে তাকে দিয়েছে। তেজুর রাগ দেখে জেসি ঢোক গেলে তার নিজের সত্যি জানলে কি হবে? তেজু কি মেনে নিবে? সহ্য করতে পারবে সব? চলুন।